ভাগবত চ্যাপ্টার 1 সিনেমাটি দেখতে দেখতে আপনি প্রথমেই মিল খুঁজে পাবেন সেক্টর 36 নামক সিনেমাটির সঙ্গে। কারণ এখানটাতেও অপরাধী সেরকম ঠান্ডা মাথায় কাজ করেছে এবং যখন পুলিশের সামনে নিজের অপরাধের স্বীকারোক্তি করছে তখন নিজের অপরাধবোধের চিহ্ন মাত্র নেই। নমস্কার, আমি সৌরভ। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষসের এক্সক্লूसिव रिव्यू। एक हफ्ते पहले एक मिसिंग कंप्लेन आई थी, पूनम मिश्रा। उसके कॉल रिकॉर्ड से पहुंचे निशा, मालती, पूजा सब लापता। ভাগবত চ্যাপ্টার 1 এর গল্পটা শুরু হয় রবার্টসগঞ্জ এলাকায়, যেখানটাতে পুনম নামক একটি মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং তার সেই নিখোঁজ হওয়ার পিছনে আসল অপরাধীকে বা কিভাবে করে নিখোঁজ হলো সেই মেয়েটিকে খোঁজার জন্য তদন্তকারী অফিসার হিসেবে আসেন ভাগবত, যেই ভূমিকায় অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি। ভাগবত এই ঘটনার ইনভেস্টিগেশন শুরু করে এবং ধীরে ধীরে জানতে পারে যে শুধুমাত্র পুনম নয়, এরকম আরো অনেকগুলি মেয়ে নিখোঁজ রয়েছে যাদের একে অপরের সঙ্গে কানেকশন ছিল না। ধীরে ধীরে তারা জানতে পারে যে সংখ্যাটা 1-2 নয়, প্রায় 19 খানা। এবং এর সাথেই অপর দিকে দেখা যায় যে জিতেন্দ্র কুমারের যে চরিত্রটি, সেই রাজকুমার, তার সঙ্গে মীরা নামক একটি মেয়ের প্রেম, দুটি খুব সমান্তরালে চলতে থাকে। একদিকে তদন্ত এবং একদিকে তাদের প্রেম। যদিও সিনেমার শুরু থেকেই বা আপনারা ট্রেলারেও দেখতে পেয়েছেন যে এইখানটাতে রাজকুমার বা জিতেন্দ্র কুমারের যে চরিত্রটি সেটি একটি খলনায়ক, তা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে হত্যা কে করছে। কিন্তু সিনেমার প্রথমার্ধটা টান এই কারণেই যে সে কেন করছে এবং কিভাবে করে করছে সেটা জানার চেষ্টা করা পুলিশের। সেই হিসেবে দেখতে গেলে সিনেমাটার প্রথমার্ধটা বেশ টান। এখানটাতে যেরকম ভাবে করে পুলিশ ধীরে ধীরে তদন্ত করছিল এবং কিভাবে করে তারা এগোবে সেই জিনিসটা বারবার করে ভাবছিল, সেটা খুবই আকর্ষণীয় লাগে। কিন্তু এখানটাতে রাজকুমার এবং মীরার যে প্রেম যেটা দেখানো হয়েছিল সেটা আরেকটু বেশি করে যদি দেখানো যেত তাহলে হয়তো দর্শকরা একাত্ম হতে পারতো, কারণ এটার সঙ্গে ক্লাইম্যাক্স ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সিনেমার প্রথমার্ধ শেষের দিকে অবশেষে পুলিশ রাজকুমারকে ধরতে পারে। সিনেমার দ্বিতীয়ার্ধ যখন শুরু হয় তখন রাজকুমার পুলিশের কাছে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে, কিন্তু তার চোখে মুখে বা বডি ল্যাঙ্গুয়েজে তার অপরাধবোধের চিহ্ন মাত্র ছিল না। এরপর পুলিশ আদালতে রাজকুমারকে যখন তোলে তখন রাজকুমার বলে যে সে তার সমস্ত অপরাধ অস্বীকার করছে এবং সে নিজের কেস নিজে লড়তে চায়। এখান থেকেই সিনেমাটি অন্য একটি মোড় নেয়, কারণ এই রাজকুমার চরিত্রটি ছিল খুবই বুদ্ধিমান এবং শিক্ষিত। সে নিজের সপক্ষে যখন একের পর এক যুক্তি পেশ করতে থাকে, পুলিশের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে তার অপরাধ প্রমাণ করা এবং পুলিশ দিশেহারা হয়ে যায়। যেই কারণে এই ঘটনাটির ইনভেস্টিগেশন শেষ হতে প্রায় 14 বছর লেগেছিল। কিন্তু অবশেষে আদালতে সত্যের জয় হয় এবং রাজকুমার তার যথাযথ শাস্তি পায়। সিনেমার ক্লাইম্যাক্সটা এরকম ভাবে করেই হয়েছিল। এবার দেখা যাক সিনেমার গল্প ছাড়াও সিনেমাতে আর আকর্ষণীয় কি ছিল এবং কোন জিনিসগুলো একটু বাজে হয়ে গেছে। সিনেমার প্রথমার্ধে রাজকুমার এবং মীরার যে প্রেম কাহিনী, সেখানটাতে মীরার চরিত্রে আয়েশা কাদুস্কার খুব ভালো অভিনয় করেছিল এবং তার চরিত্রটি খুব ভালো লাগে। সিনেমাতে এই যে তাদের প্রেম বা রসায়নটা ছিল সেটাকে আরেকটু ভালোভাবে করে দেখানো যেত, কারণ আমি এর আগেও বলেছি যে ক্লাইম্যাক্সে এই যে চরিত্রটা সেটার গুরুত্ব ছিল খুব অপরিসীম। সিনেমার দ্বিতীয়ার্ধে যখন রাজকুমার নিজের সপক্ষে একের পর এক যুক্তি দিচ্ছিল এবং পুলিশ বা ভাগবত সম্পূর্ণরূপে দিশাহারা হয়ে গেছিল যে কিভাবে করে তাকে দোষী সাব্যস্ত করা যায়, প্রমাণ করা যায়, সেই জিনিসটাকে আরেকটু টান করে দেখানো যেত, আরেকটু বিশ্লেষিত ভাবে করে দেখানো যেত। সিনেমার ক্লাইম্যাক্সের ঠিক আগে যখন মীরা উপস্থিত হয় আদালতে, সেইটাকে আরেকটু টান করে দেখানো যেত। যেরকম মীরা আদালতে হঠাৎ করে উপস্থিত হলো এবং রাজকুমারের সাথে সাথে দর্শকরাও চমকে উঠলো। তারপরে সেটা ধীরে ধীরে ব্যাকস্টোরিতে দেখানো যেত যে কিভাবে করে ভাগবত মীরাকে পেলো বা কিভাবে করে সে বেঁচে গেল। আপনি যদি সেক্টর 36 এর সঙ্গে এটা তুলনা করেন তাহলে বলবো যে বিক্রান্ত মাসের যে চরিত্রটা ছিল সেই প্রেম সিং আরো বেশি ব্রুটাল ছিল। সেই তুলনায় রাজকুমার চরিত্রটি অতটা ব্রুটাল ছিল না, বা বলা ভালো তাকে ব্রুটাল করে দেখানো হয়নি, কারণ 19টা মার্ডার কিন্তু কম কিছু নয়। কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বা ওভারঅল যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমটা ততটাও ব্রুটাল ছিল না। এবং বিশেষ করে বিক্রান্ত মাসে সেক্টর 36 এ যখন নিজের কনফেশন দিচ্ছিল, তার যে একটা পুরো ফ্রেমটা ছিল বা যেটা দেখতে লাগছিল অনেক বেশি পরিমাণে হিংস্র লাগছিল, সেই চরিত্রটাকে অনেক বেশি ব্রুটাল লাগছিল। সেই তুলনায় এখানটাতে জিতেন্দ্র কুমারের চরিত্রটাকে আরো বেশি পরিমাণে হয়তো দেখানো যেত ডার্ক, যেটা পরিচালক মিস করে গেছেন। রাজকুমার যে চরিত্রটা ছিল তার ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু ভালোভাবে দেখানো যেত
এবং সব থেকে বড় কথা যে সে এতগুলো হত্যা করেছে বা এতগুলো অপরাধ করেছে, সেটা কেন করেছে সেই মোটিভটাও কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার ছিল না। সেটাকে যদি একটু ভালোভাবে করে দেখানো যেত, রাজকুমারের ব্যাক স্টোরি যদি একটু ভালোভাবে করে দেখানো যেত, সেটা অনেক বেশি পরিমাণে ভালো হতে পারতো। এবং সব থেকে বড় কথা হচ্ছে রাজকুমার তার দ্বিতীয় স্ত্রীর প্রতি কেন এত বেশি পরিমাণে দুর্বল ছিল, সেটাও কিন্তু গল্পের একটা আকর্ষণীয় দিক ছিল, যেটাকে পরিচালক মিস করে গেছেন বা সেটার দিকে আর সেরকম ভাবে করে ফোকাস করা হয়নি যে কেন সে দুর্বল ছিল। ওভারঅল আপনি যদি সেক্টর 36 দেখে থাকেন, ভাগবত চ্যাপ্টার 1 আপনার কাছে হয়তো একটু লাইট লাগতে পারে, কারণ সেক্টর 36 অনেক বেশি পরিমাণে ব্রুটাল ছিল এবং একটা সাইকোলজিক্যাল ব্যাপার ছিল, যেখানটাতে ভাগবত চ্যাপ্টার 1 একটু লাইট, এবং হয়তো শুধুমাত্র সেই কারণেই এই সিনেমাটিকে ওটিটি রিলিজ করা হয়েছে। সিনেমাতে আরশাদ ওয়ারসির যে ক্যারেক্টার, জিতেন্দ্র কুমারের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো খুব ভালো অভিনয় করলেও কোথাও যেন এই অপরাধটাকে আরেকটু বেশি ডার্ক দেখানো যেত। সবশেষে ভাগবত চ্যাপ্টার 1 কিন্তু অবশ্যই একটা দেখার মতো সিনেমা, এবং এটা দেখা প্রয়োজন যে আমাদের সমাজে বা আমাদের আশেপাশে এইরকম কত শান্তশিষ্ট লোক রয়েছে যারা ভদ্রভাবে করে থাকে, যারা শিক্ষিত, যাদেরকে দেখে আপনি বুঝতেও পারবেন না যে তারা এরকম একটা নৃশংস কাজ করতে পারে এবং করে ফেলার পরেও এরকম অবলীলায় হাসি মুখে থাকে, যাতে আপনি বুঝতেও পারবেন না যে হয়তো এর পরে ছুরিটা আপনার দিকেই আসতে চলেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে থামার এক্সক্লুসিভ রিভিউ নিয়ে, শুধুমাত্র অব্যক্ত দ্য আনটোল্ডে। নমস্কার।